হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আবার আরেকটি নতুন ধরনের ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে আমি তোমাদের জন্য প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত এবং আধুনিক ভারতের এরকম কিছু কিছু ক্লাস প্রোভাইড করেছিলাম এবং সেগুলো তোমরা খুব ভালো করে দেখেছো। তোমাদের রেসপন্স এখানে খুব ভালো। আজকে আমি তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাস থেকে এই ধরনের আরেকটি ভিডিও ক্লাস উপস্থিত হয়েছি। প্রিভিয়াসে আমরা প্রাচীন ভারত থেকে মৌর্য বৌদ্ধ যুগের বা বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং মহাবীর এবং তার সাথে জৈন ধর্মের ইতিহাস আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা মৌর্য যুগ থেকে ক্লাস করব। এবার কি হয়েছে, মৌর্য যুগটা অনেকটা বড়। আমরা আজকে বিন্দুসার এবং পাশাপাশি চন্দ্রগুপ্ত মৌর্য এই দুজন সম্পর্কে আজকে আমরা পড়ে নেব। নেক্সট ক্লাসে আমরা কি করব, অশোক এবং অশোক থেকে যে তোমরা জানো অশোকের শিলালিপি, অশোকের লিপি সমূহ এবং মধ্যযুগের প্রশাসন যাবতীয় যা আছে আমরা দ্বিতীয় ক্লাসে করে নেব। তো আজকে যে ক্লাসটি সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই ভালো লাগলে ক্লাসটিকে তোমরা লাইক দিও এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো দেখো স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটি করবো তা হলো মৌর্য বংশ বা মৌর্য যুগের ইতিহাস। তো আমি এক এক করে এ সম্পর্ক যাবতীয় তথ্য বলছি। তোমরা কি করবে, ধীরে সুস্থে তোমরা চাইলে লিখে নিতে পারো বা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনে নিলেও তোমাদের কিন্তু হয়ে যাবে আশা করি। তো আমি যা যা বলছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। প্রথমে বলবো যে মৌর্য বংশ সম্পর্কে ইতিহাস জানার প্রধান উপাদান হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। এছাড়াও পিশাক দত্তের মুদ্রারাক্ষস, সোমদেবের কথা সরিত সাগর, ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি, ভদ্রবাহুর কল্পসূত্র, বৌদ্ধ ধর্ম দুটি আছে গ্রন্থ, একটি দ্বীপবংশ, একটি মহাবংশ, এছাড়াও মেগাস্তিনিসের ইন্ডিকা। এগুলো বাদেও চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক দুটি লিপি যথা সগৌড়া ও মহাস্থানগড় লিপি এবং অশোকের লিপিমালা থেকে আমরা অনেক উপাদান পেয়ে থাকি। তো আমরা মৌর্য যুগের উপাদানগুলো সম্পর্কে জেনে গেলাম, ঠিক আছে। এরপর দেখো আমরা পড়ব চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে। তো তোমরা জানো প্রত্যেকে যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি 324 বিসিতে সিংহাসনে বসেন এবং 300 পর্যন্ত বা 300 বিসি পর্যন্ত তার রাজত্বকাল ছিল। তার উপাধি ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, মুক্তিদাতা রাজা। আচ্ছা, এটা নিয়ে আবার কেউ কন্ট্রোভার্সিয়াল করো না, এটা আমি বলিনি, ঠিক আছে, একজন ঐতিহাসিক বলেছে, আর.কে. মুখার্জি, রাধাকুমুদ মুখোপাধ্যায়। তো আর পাশাপাশি মুক্তিদাতা রাজা। তো আমরা সম্পর্কে পড়ে নিই যে কৌটিল্যের সাহায্যে শেষ নন্দ রাজা ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে তিনি বসেন। কবে বসেন আমরা এখনই বললাম, এখানে আর রিটেন করিনি। কথিত আছে যে তার মাতা মুরা থেকে মৌর্য নামটি এসেছে। তার বংশ পরিচয় নিয়েও পণ্ডিত মহলে বিতর্ক আছে। বিশাক দত্ত, যিনি মুদ্রাক্ষস লিখেছেন আমি আগেই বললাম, তাকে বিশল ও কুলহীন আখ্যা দিয়েছেন। সোমদেবের লেখা বই কথা আমরা উল্লেখ করেছি, সেখানে তাকে পূর্ব নন্দসূদ বলা হয়েছে, যদিও বৌদ্ধ সাহিত্যে তাকে ক্ষত্রিয় বলা হয়েছে। আবার স্বয়ং সম্রাট অশোক কি বলেছেন দেখো, অশোক তার বৈরাট লিপিতে নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করেছেন। তো এইসব থেকে আমাদের শেষ পর্যন্ত এটা ধারণা যে তারা বংশগতভাবে ক্ষত্রিয় ছিল। নেক্সট আমরা যেটা জানবো তা হলো, দেখো, বাল্য বয়সে কৌটিল্য তাকে 1000 কারসাপন দিয়ে ক্রয় করেন এবং তক্ষশিলায় নিয়ে গিয়ে বিভিন্ন বিদ্যায় পারদর্শী করে তোলেন। প্লুটার্কের বিবরণ থেকে জানা যায়, প্লুটার্ক গ্রিক ঐতিহাসিক থেকে জানা যায় যে তিনি একবার আলেকজান্ডারের শিবিরে পৌঁছে ধননন্দকে আক্রমণ করার জন্য অনুরোধ জানান। এটা দারুণ, কিন্তু এটি একটি ইনফরমেশন। কে বলেছেন এটা? প্লুটার্ক বলেছেন। কিন্তু আলেকজান্ডার কী হবে, এতে রুষ্ট হয়ে যাবেন এবং আলেকজান্ডার চন্দ্রগুপ্তকে মৃত্যুদণ্ড দেবেন। ঠিক কোনোভাবেই বলেছে চন্দ্রগুপ্ত কী করবেন, কোনো ক্রমে পালিয়ে আত্মরক্ষা করবেন। জাস্টিন বলেছেন, এই ঐতিহাসিকগুলোর নাম কিন্তু ভালো করে মনে রাখবে। জাস্টিন বলেছেন যে একটি ডাকাত সেনাদল তিনি তৈরি করেন এবং সেই সেনাদলের সাহায্যে চন্দ্রগুপ্ত মগধ বিজয় সম্পন্ন করেন। ওকে, গ্রিক বিবরণীতে এই যে ঐতিহাসিকদের নাম বললাম তাকে স্যান্ডোকোট্টাস নামে বলা হয়েছে। তো স্যান্ডোকোট্টাস তিনি আসলে চন্দ্রগুপ্ত মৌর্য। স্যার উইলিয়াম জোন্স
স্যার উইলিয়াম জোন্স কী করেছেন, প্রথম প্রমাণ করেন যে স্যান্ডোকোট্টাসই হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি একাধারে মগধ থেকে অত্যাচারী নন্দদের উচ্ছেদ করেন, অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে বিদেশি শাসন মুক্ত করেন বলে তার উপাধি হয়েছে ভারতের মুক্তিদাতা রাজা। তো আশা করছি এইবার তোমরা এই কোশ্চিনটা ক্লিয়ার হয়ে গেলে যে মুক্তিদাতা রাজা কেন ছিল। ঠিক আছে, আমি এই কোশ্চিনটা তোমাদের রেখেছিলাম কোশ্চেন সলভের মধ্যে। এই নিয়ে তোমাদের অনেকের দ্বন্দ্ব ছিল প্রশ্নটা বোঝা নিয়ে। আজকে আমি আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে কেন চন্দ্রগুপ্ত মৌর্যকে মুক্তিদাতা রাজা বলা হচ্ছে। নেক্সট ইনফরমেশন আসি। 305 বিসিতে, হ্যাঁ, সিরিয়ার শাসক, তৎকালীন সিরিয়ার শাসক ছিলেন কে দেখো, আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকাটর। সঙ্গে তার একটি যুদ্ধ হবে। যুদ্ধে সেলুকাস পরাজিত হবেন এবং দুই পক্ষে একটি সন্ধি হবে। এই সন্ধি অনুযায়ী সেলুকাস কি করবেন দেখো, চন্দ্রগুপ্তকে 4টি প্রদেশ দান করে দেবেন। কি কি? আরিয়া, অ্যারাকোসিয়া, জেড্রোসিয়া, প্যারিপুনিসোদয়। এগুলো তো গ্রিক নাম। ভারতীয় নাম কি কি দেখো, আরিয়া, যার নাম হিরাত, আরিয়ার নাম হিরাত, কান্দাহার, আরাকোসিয়ার নাম জ্যাড্রোসিয়া, বেলুচিস্তান, প্যারিপুনিসোদয়, কাবুল। তাই 4টি প্রদেশের নাম কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এই 4টি প্রদেশ কিন্তু তিনি সেলুকাস চন্দ্রগুপ্তকে দিয়ে দেন এবং নিজ কন্যা হেলেনার সাথে তার বিবাহ দেন এবং নিজ রাজদূত মেগাস্থিনিসকে তিনি কি করেন, পাটলিপুত্রে পাঠান। তাহলে এই 3টি জিনিস সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কি করলেন, সেলুকাসকে 500 হাতি উপহার দেবেন। 500টি হাতি কিন্তু তিনি চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে উপহার দেবেন। এছাড়া আর কি ইনফরমেশন আছে দেখো, এই যে এই ট্রিটিটা হলো, সন্ধিটা হলো, এটি কোনো ভারতীয় রাজার প্রথম আন্তর্জাতিক সন্ধি। এর আগে কোনো ভারতীয় রাজা কিন্তু এরকম সন্ধি করেনি। মেগাস্থিনিস, যাকে সেলুকাস দূত হিসেবে পাঠিয়েছিলেন, তিনি ভারতে আসা প্রথম রাজদূত। ঠিক আছে, প্রথম রাজদূত ভারতে আসা সেই ব্যক্তিটি হলেন মেগাস্থিনিস। এই সন্ধির দ্বারা চন্দ্রগুপ্তের সীমানা পশ্চিমে হিন্দুকুশ পর্বত পর্যন্ত বিস্তার লাভ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হতে পারে আগামী এসএসসির জন্য। নেক্সট, পরের চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবন বলছে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম অবলম্বী ছিলেন। প্রিভিয়াসেই মাদ্রাস সার্ভিস পরীক্ষায় কিন্তু চলে এসছে প্রশ্নটি। ভদ্রবাহু ছিলেন তার ধর্মগুরু। তাহলে ধর্মগুরুকে তার ভদ্রবাহু। তার সময় মগধে 12 বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিলে, আমরা জৈন ধর্মের মধ্যেও পড়েছি, কি করবেন তিনি, যে ভদ্রবাহুর সঙ্গে তিনি দক্ষিণ ভারতে চলে যান। সেখানে কর্ণাটকে, কর্ণাটকে একটি আশ্রম আছে যার নাম শ্রাবণ বেলগোলা। এই আশ্রমে সাল্লেখানা পদ্ধতি, আমরা জৈন ধর্মের মধ্যেও পড়েছি, যে উপবাসের দ্বারা বা অনশনের দ্বারা মৃত্যুবরণ করে বলা হয় সাল্লেখানা পদ্ধতি। তো তিনি কি করলেন, মৃত্যুবরণ করেন। তোমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে ইন ডিটেলস আমরা জেনে গেলাম। এবার আমরা পড়ব তার পুত্র বিন্দুসার সম্পর্কে। কি বলেছে দেখো, টাইম পিরিয়ডটা মেনশন করে দিয়েছি, 300 থেকে 273 বিসি। কি বলেছে, বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও দুর্ধরার পুত্র। জৈন গ্রন্থটার নাম রাজা বলি কথাতে উল্লেখ আছে, বৃদ্ধ বয়সে চন্দ্রগুপ্ত মৌর্য তার পুত্র সিংহসেনকে সিংহাসনে বসিয়ে দক্ষিণ ভারতে চলে যান। আমরা যেটা একটু আগে পড়লাম। জন্মের সময় তার কপালে একটি বিন্দু ছিল, তাই তার নাম বিন্দুসার। ঠিক আছে, এরপরের দেখবে আমরা যেটা জানবো, তার উপাধি অমিত্রঘাত, অর্থাৎ শত্রু নিধনকারী। তার সমসাময়িক সিরিয়ার শাসক ছিলেন প্রথম অ্যান্টিওকাস, যিনি তার মিত্র ছিলেন। তিনি মিত্রর কাছে 3টি উপহার চাইবেন। কি কি? মদ, ডুমুর, একজন দার্শনিক। তো এই 3টি উপহার তিনি কিন্তু উপহার চাইবেন প্রথম অ্যান্টিওকাসের কাছে। অ্যান্টিওকাস তাকে প্রথম 2টি উপহার পাঠালেও দার্শনিক ক্রয় বিক্রয় যোগ্য নয় বলে তিনি কিন্তু তা পাঠাবেন না। তাহলে 3টি উপহারের মধ্যে 3টি চেয়েছিলেন, 2টি তিনি পাঠাবেন। কিন্তু কি করেছেন, তিনি দার্শনিকের স্থানে তিনি ডাইমোকেসকে রাজদূত হিসেবে ভারতে পাঠান। তো প্রথমে একজন মেগাস্থিনিস এসেছিলেন অনেকদিন আগে, বহু বছর আগে। তারপর দ্বিতীয় রাজদূত হিসেবে কে এলেন, ডাইমোকেস, এবং এই ডাইমোকেসকে পাঠিয়েছিলেন প্রথম অ্যান্টিওকাস। প্লিনি আর একজন ঐতিহাসিক, দেখো প্লিনির মতে মিশরের শাসক ছিলেন টলেমি। টলেমি কি করেছিলেন, তার দরবারে ডাইনিসিয়াসকে রাজদূত হিসেবে পাঠান।
যদিও তিনি অশোকের সময় মানে পাঠিয়েছিলেন তো চন্দ্রগুপ্ত বিন্দুসারের সময়, কিন্তু ভারতে আস্তে আস্তে কিন্তু সিংহাসনে অশোক বসে বসেন। ঠিক আছে, আর কি ইনফরমেশন আছে দেখি। বিন্দুসার আজীবক ধর্ম অবলম্বী ছিলেন। তারা বিন্দুসারের ধর্ম কী ছিল? আজীবক। তার পিতা জৈন ছিলেন, ইনি আজীবক সম্প্রদায়ের ছিলেন। তার দরবারে আজীবক শব্দ ছিলেন পিঙ্গলবৎস। তিনি অশোকের ভবিষ্যৎবাণী করেন। 273 বিসিতে তার মৃত্যুর পর সম্রাট অশোক সিংহাসনে বসেন। তো আমরা বিন্দুসার পর্যন্ত জেনে গেলাম। এবার আমরা পড়ব সেকেন্ড পার্ট, নেক্সট দিন আমরা জানবো এটা। সেখানে আমরা কি করব দেখো, আমি মেনশন করে রেখেছি এখানে। আমরা সেখানে সম্রাট অশোক থেকে শুরু করব। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগলো, এবং আমি তোমাদের কাছে এটুকুই বলবো যে তোমরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটিকে লাইক দেবে। এবং দেখো, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের আগামী এসএসসির জন্য খুব মূল্যবান হতে চলেছে। তোমরা কি করবে, যেখানে তোমাদের নিজের ইচ্ছা হবে নোট বানিয়ে নেওয়ার, কিন্তু তোমরা নোটটা বানিয়ে নেবে। ঠিক আছে, আর যেখানে যা বুঝতে অসুবিধা হবে একটু পজ করে বা একটু পুনরায় রিপিট করে একটু দেখে নেবে। তো এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো। আমি এসএসসি পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সম্পূর্ণ সিলেবাস এভাবে কমপ্লিট করে দেবো। পাশাপাশি তো তোমরা দেখছো আমি তোমাদের ফুল নেট মক টেস্ট এবং টপিক ওয়াইজ সেগুলো মক টেস্ট তোমাদের প্রতি সপ্তাহে কিছুদিন অন্তর অন্তর দিয়েই যাচ্ছি। তো তোমরা সেগুলো সলভ করো। এইভাবে তোমরা এগিয়ে যাও, পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো আজকে এইটুকুই আমি সমাপ্ত করছি। আমরা নেক্সট ক্লাসে খুব শীঘ্রই হাজির হব আরেকটি নতুন ধরনের ক্লাস নিয়ে। তোমরা কি করবে, আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এইটুকুই। তোমরা ভালো করে পড়াশোনা করো, নিজের প্রিপারেশনটাকে ভালো জায়গায় নিয়ে যাও। সবাইকে জানাই অল দ্য বেস্ট।